প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি এই ঘটনাটি আপনাদের খুবই ভালো লাগবে। আজকের ঘটনাটি একটি অ্যাম্বুলেন্স কেন্দ্রিক ঘটনা। ঘটনাটি খুবই ভয়ানক এবং আমার কাছে বেশ রহস্যময় লেগেছে। ঘটনা শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করবেন, আর আমাদের প্রতিটি ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। চাইলে আমাদেরকে ঘটনাও পাঠাতে পারেন। আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা bhuterbhoybd@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে আপনারা ঘটনা পাঠাতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাই। এখন যে অ্যাম্বুলেন্সের ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি ঘটেছিল মানিক ড্রাইভারের সাথে। উনি ঢাকার একটি হসপিটালের অ্যাম্বুলেন্সের ড্রাইভার হিসেবে কর্মরত ছিল। ঘটনাটি 2007 সালে সংঘটিত হয়েছিল। আর ঘটনার দিন প্রচন্ড পরিমাণে বৃষ্টি ছিল। সারাদিন বৃষ্টি থাকার কারণে সে অলস সময় পার করছিল। বিকালের দিকে তার কাছে একটি কল আসে, একটি মৃতদেহ নিয়ে ঢাকা থেকে খুলনা নিয়ে যেতে হবে। মানিক ড্রাইভারের বাড়ি যেহেতু খুলনা জেলা শহরেই, তাই তিনি খুব সহজেই রাজি হয়ে গেল, এই ভেবে যে অনেকদিন সে বাড়িতেও যেতে পারে না। আর যেহেতু তার বাড়ির পাশেই এই মৃতদেহটি নিয়ে যেতে হবে, তাহলে মৃতদেহটি বাড়িতে পৌঁছে দিয়ে মানিক ভাইয়ের বাড়িতে সে দেখা করে আসবে। সবকিছু ঠিক করে মাগরিবের পরে ঢাকার আজিমপুরের একটি নিরিবিলি জায়গায় মানিক ড্রাইভারের গাড়ি নিয়ে যাওয়া হয়। কিন্তু মানিক ড্রাইভার একটু লক্ষ্য করেন, একটি মৃত বাড়িতে যে পরিমাণ মানুষ থাকা প্রয়োজন সেখানে সে পরিমাণ কোনো মানুষই ছিল না। ওই মৃতদেহের দুই ভাই বাড়ির মধ্যে চলে যায়। কিছুক্ষণ পর 4-5 জন মিলে ওই লাশটি গাড়িতে তোলা হয়। লাশটি গাড়িতে তোলার পরে লাশের সঙ্গে ওই দুই ভাই এবং মানিক ভাই সহ এই 4 জন ঢাকা থেকে রওনা হয়। যেহেতু আগেই বলেছিলাম সেদিন প্রচন্ড পরিমাণে বৃষ্টি ছিল, তাই রাস্তাঘাটে মানুষজনও ছিল অনেক কম। রাস্তা প্রায় অনেকটাই ফাঁকা। গাড়িটি যখন নবীনগর পার হচ্ছিল, তখন মানিক ভাই একটি জিনিস লক্ষ্য করেন। তিনি লক্ষ্য করেন সামনের দিকে অনেকগুলো কুকুর একসঙ্গে রাস্তা পার হচ্ছিল, আর প্রতিটি কুকুরের গলায় ছিল লোহার শিকল। একটি কুকুরের সাথে আরেকটি কুকুরের গলায় শিকলগুলি ছিল আটকানো। এরকম প্রায় 100 থেকে 150টি কুকুর একসঙ্গে রাস্তা পার হচ্ছিল। মানিক ড্রাইভার খুবই অবাক হন, কারণ কুকুর এত দলবদ্ধভাবে আর এত সুশৃঙ্খলভাবে কখনোই চলতে পারে না। আরেকটা জিনিস লক্ষ্য করলেন, কুকুরগুলো ছিল স্বাভাবিক কুকুর থেকে প্রায় 4-5 গুণ বড়। সর্বশেষ তিনি আরেকটি বিষয় লক্ষ্য করলেন, এই কুকুরের একদম পেছনের শেষ মাথায় 9 থেকে 10 ফুট লম্বা একটি মানুষের মতো কিছু একটা এই কুকুরগুলির শেকল ধরে আছে, এবং তিনি ওই কুকুরগুলিকে নিয়ে যাচ্ছিল। মানিক ভাই তখন গাড়ির গতিটা একটু কমিয়ে দেয়। কিছুক্ষণ গাড়ি চালানোর পরে মানিক ভাই তার গাড়ির লুকিং গ্লাসে লক্ষ্য করেন যে কুকুরগুলো কিছুক্ষণ আগে রাস্তা পার হয়ে যাচ্ছিল, সেই কুকুরগুলোই এখন গাড়ির পিছনে দৌড়ে দৌড়ে আসছিল, এবং প্রতিটি কুকুর দেখে মনে হচ্ছিল প্রচন্ড রাগে এবং হিংস্রতার সাথে তার গাড়ির পিছু পিছু আসছে। আর প্রতিটি কুকুরের চোখ ছিল লাল টকটকে। এই কুকুরগুলি সর্বশেষ পেছনে সেই লম্বা মানুষটির মতো একটি অবয়ব তিনিও আসছিল। এটি দেখে মানিক ভাই বুঝতে পেল এটি স্বাভাবিক কোনো বিষয় নয়। মানিক ভাই যখন লুকিং গ্লাসে দেখতে পেল ওই কুকুরগুলি প্রায় গাড়ির কাছে চলে এসেছে, তখন তার একটি কথা মনে পড়ল।
লাশ নিয়ে চলতে ফিরতে অনেক পিশাচ বা খারাপ জিন গাড়ির পিছনে নেয়, এবং লাশের পাশে যদি কোনো জীবিত লোক থাকে এবং সে যদি লাশকে ধরে থাকে, তাহলে এই জিনিসগুলি লাশের কোনো ক্ষতি করতে পারে না। এই কথাটি মনে পড়তেই মানিক ভাই লাশের দুই ভাইকে বলল, আপনারা লাশের দুই হাত ধরে থাকুন। এটি শুনে লাশের সাথে থাকা দুই ভাই লাশের হাতটি ধরে থাকে। মানিক ভাই এরপর দেখতে থাকেন কুকুরগুলি আস্তে আস্তে সরে যাচ্ছে, কিন্তু পেছনে থাকা যে মানুষরূপী পিশাচ ছিল সে উড়ে উড়ে এসে গাড়িতে আঘাত করার চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনো একটি কারণে ওই জিনিসটি গাড়ির কোনো ক্ষতি করতে পারছিল না। এই দৃশ্যটি লাশের সাথে থাকা দুই ভাইও দেখতে পাচ্ছিল এবং তারা বিভিন্ন দোয়া কালেমাও পড়তে লাগলো। বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পরে মানিক ভাই রাস্তার পাশে একটি দোকান দেখতে পান। মানিক ভাই ওই দোকানে গিয়ে গাড়িটায় ব্রেক করেন। লাশের সাথে থাকা দুই ভাই এবং মানিক ড্রাইভার তারা তিনজনই ওই দোকানে নেমে কিছু খাওয়া দাওয়া করে। এই দোকানটি ছিল মূলত একটি পুকুর ঘাটের পাশে। পুকুরে মাছ পাহারা দেওয়ার জন্যই মূলত এখানে একজনকে থাকতে হতো। আর যেহেতু এটি একটি রাস্তা, তাই রাত্রের বেলা অনেক গাড়ি ঘোড়া যাওয়ার সময় এখানে গাড়ি ব্রেক করে বেশ কিছু জিনিস খাওয়া দাওয়া করে। কিছুক্ষণ পরে লাশের সাথে থাকা যে দুই ভাই এসেছিল তাদের মধ্যে একজন ওই গাড়ির কাছে যান এবং গাড়ির কাছে গিয়ে সে চিৎকার করে ওঠে। তাদের চিৎকার শুনে তাদের ওই এক ভাই এবং মানিক ভাই সহ ওই গাড়ির কাছে দৌড়ে যায় এবং দেখতে পান গাড়ির মধ্যে কোনো লাশ নেই। এটি দেখে তারা তিনজনই খুবই অবাক হয়ে যান এবং চারিদিকে লাশ খোঁজার জন্য শুরু করে। খোঁজাখুঁজির কিছুক্ষণ পরে তারা দেখতে পায় তাদের ওই লাশটি পানির উপরে ভাসছে। এই দৃশ্যটি দেখে তাদের এক ভাই পানিতে ঝাঁপ দেন। পানিতে ঝাঁপ দিয়ে যখন লাশটি ধরে আনতে যান তখন দেখতে পান লাশটির কাছে যতই যাওয়া হচ্ছিল লাশটিও একা একা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল কেউ লাশটি উড়িয়ে নিয়ে যাচ্ছে। আর লাশটি কিন্তু মূলত পানিতে ভাসছিল না, পানি থেকে 1 ফিট উঁচুতে শূন্যের উপরে লাশটি ভাসছিল। যখনই লাশটির কাছে যাওয়া হচ্ছিল তখনই লাশটি মনে হচ্ছিল তার থেকেও একটি দ্রুত গতিতে আরেক দিকে যাচ্ছিল। এভাবে লাশটি প্রায় পুরো পুকুরেই ঘুরতে থাকে। এই দৃশ্যটি দেখে ওই দোকানদারটিও চলে আসে এবং ওই ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে থাকে, আপনারা উপরে চলে আসুন, আপনারা এখানে থাকলে ক্ষতি হতে পারে। কিছুক্ষণ পরেই তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য একজন হুজুর যাবে। উনি অনেক পরহেজগার একজন হুজুর। এই বিষয়ের অনেক সহযোগিতা আপনাদেরকে করতে পারবে ইনশাল্লাহ। আপনারা উপরে চলে আসুন। এই কথাটি শোনার পরে তাদের ওই ভাই পুকুর থেকে উপরে চলে আসে আর দোকানদার পুকুরের চারিপাশে আগুন জ্বালিয়ে দেয়। এভাবে বেশ কিছু সময় যাবার পরে দোকানদার দেখতে পেল ওই হুজুরটি আসছে। ওই হুজুরকে ডাক দিয়ে সব ঘটনা খুলে বলল এবং ওই হুজুরটি এই ভাইদেরকে উদ্দেশ্য করে বলল, আপনার বোনটি কিভাবে মারা গিয়েছে সব ঘটনা আমাকে খুলে বলুন, আশা করি মিথ্যে বলবেন না। তখন লাশের সাথে আসা ওই ভাইটি বললেন, আমার বোনের উপরে কালো জাদু করা হয়েছিল। কালো জাদুর কষ্টে টিকতে না পেরে আমার বোনটি আজ আত্মহত্যা করেছে। এর জন্যই তাকে আমাদের গ্রামের বাড়িতে আমরা নিয়ে যাচ্ছি দাফন করার জন্য। রাস্তায় আসার সময়ও আমাদের সাথে বেশ কিছু ঘটনা ঘটেছে। সর্বশেষ এখানে এসে দেখলাম লাশটি পুকুরে ভাসছে আর আমরা লাশটি তুলে আনতে পারছি না। এই ঘটনাগুলি শুনে হুজুরটি বললেন, কালো জাদুটি কিভাবে করা হয়েছে আমাকে আরেকটু বিস্তারিত বলেন। তখন লাশের সঙ্গে আসা ওই ভাইটি বলেন, ঘটনাটি 3 বছর আগের। আমাদের বাড়ির পাশে বিশাল একটি বিল রয়েছে। বিলটি ছিল আমাদের বাড়ির খুবই কাছে আর বিলের চারপাশে অনেকগুলো তাল গাছ এবং খেজুর গাছ ছিল।
আমার বোন ভোরবেলায় পদ্মফুল তুলতে যেত। তো কোনো একদিন রাতে আমার মা আমার বোনকে বলে উঠল, আগামীকাল পদ্মফুল তুলতে গেলে বিলের পাশে থাকা তাল গাছের নিচেও একটু ঘুরে আসতে, ওখানে কোনো পাকা তাল পাই কিনা, পাকা তাল পেলে বাড়িতে নিয়ে আসতে। তো আমার বোন বলে ওঠে, ঠিক আছে, আমি দেখবো কালকে পাওয়া যায় কিনা। আমার বোন ভোর সকাল মনে করে গভীর রাত্রে সেই বিলের দিকে যায়। প্রথমে সে তাল গাছের নিচে গিয়ে কোনো তালই খুঁজে পায় না। পরে সে বিলের মধ্যে গিয়ে পদ্মফুল তুলতে থাকে। এর মধ্যেই ধূপ করে কয়েকটি তাল পড়া শব্দ পান। সে পদ্মফুলগুলি পাশে রেখে ওই তাল গাছের নিচে যান এবং দেখতে পান বেশ কয়েকটি তাল পড়ে আছে। তিনি খুশিতে তালগুলো তুলতে লাগলো। তাল তোলার এক পর্যায়ে তিনি দেখতে পেলেন একজন কালো জামা পরা অনেক লম্বা একজন মানুষ তার মতো করেই তাল গুছাচ্ছিল। তিনি তাকে চিনতে পারল না এবং তার মুখটিও ছিল ঢাকা। আমার বোন ওই লম্বা মানুষটিকে দেখে বলল, আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। তখন ওই পাশ থেকে ওই লম্বা লোকটি বলে উঠল, আমি তোমার জন্যই তাল কুড়াচ্ছি। এখন থেকে তুমি রোজ এসে এই তালগুলো নিয়ে যাবা। আমার বোন তখন ওই লোকটিকে বলে উঠল, আপনি কে? আপনার মুখটি দেখি, আপনি একটু আমার দিকে তাকান। এই কথাটি বলার পরে ওই লম্বা লোকটি মানুষের মতো করেই ওই তাল গাছের উপরে উঠতে লাগলো। আমার বোন এই দৃশ্য দেখে বাড়ি চলে আসে এবং বাড়ির সবাইকে এই ঘটনাটি খুলে বলে। বাড়ির সবাই আমার বোনকে প্রচন্ড গালিগালাজ করে, এত রাতের বেলা কি জন্য সে পদ্ম ফুল তুলতে গিয়েছিল। ঠিক এমনই আরো একটি দিনের কথা। সেদিনও আমার বোন ভোর মনে করে গভীর রাতে আবারও সেই তাল গাছের কাছে যায় এবং তাল কুড়াতে থাকে। ঠিক কিছুক্ষণ পরে আবারও সেই লম্বা মানুষটিকে দেখতে পায়, তার মতো করেই সে তাল কুড়াচ্ছে। যখন তাকে জিজ্ঞেস করা হয়, আপনি কে? তখন তিনি একটি উত্তরই দেয়, আমি তোমার জন্য তাল কুড়াচ্ছি, তুমি রোজ এসে তাল নিয়ে যাবা। সেদিনও আমার বোন চলে আসে এবং আবারও বাড়িতে এই ঘটনাটি খুলে বলে। এবারও বাড়ি থেকে তাকে অনেক বকাঝকা করা হয় এবং বলে দেওয়া হয় আর কখনোই যেন সে পদ্ম ফুল বা তাল কুড়াতে না যায়। বেশ কিছুদিন যাবার পরে আমার বোন আবারও ভোরবেলায় পদ্ম ফুল তুলতে চান। পদ্ম ফুল তোলার এক পর্যায়ে তিনি অনুভব করেন অনেক দূর থেকে কিছু একটা জিনিস তার দিকে এগিয়ে আসছে। এই দৃশ্যটি দেখে সে একটু ভয় পায় এবং দ্রুতই বিল থেকে উঠে আসার চেষ্টা করে। তিনি উঠেও আসেন। উঠে এসে বাড়িতে এসে লক্ষ্য করেন তার পায়ে ব্যথা অনুভব করছেন। দেখতে পায় তার পা কিছুটা কেটে গিয়েছে এবং ওখান থেকে বেশ কিছুটা রক্ত বের হচ্ছে। এরপর থেকে আমার বোনের মধ্যে বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। আমার বোন গভীর রাত হলেই সেই বিলের দিকে যেতে থাকে এবং একদিন তাকে বাড়িতে না খুঁজে পেয়ে আমরা যখন খুঁজতে বের হই তখন দেখতে পাই সেই তাল গাছের নিচে সেই জ্ঞান হারিয়ে পড়ে আছে। তাকে আমরা আবারও বাড়িতে নিয়ে আসি এবং জিজ্ঞেস করলেই সে কিছু বলতে পারে না। সে বলে, আমি তো বাড়িতেই ঘুমিয়েছিলাম, আমি কখন গিয়েছিলাম তাল গাছের নিচে। এরকম আরো কয়েকদিন যাবার পরে আরো একদিন আমরা দেখতে পাই আমার বোন আমাদের সামনেই তাল গাছের দিকে যাচ্ছে। আমরা পিছন থেকে অনেক ডাকলেও সে কোনো সাড়া শব্দ দেয় না। যখন দৌড়ে গিয়ে আমার বোনকে আমরা ধরে ফেলি তখন সে জ্ঞান হারিয়ে ফেলে। তখন আমরা বুঝতে পারি তার সাথে হয়তোবা কোনো খারাপ কিছু হয়েছে বা খারাপ কোনো জিনের আছর হয়েছে। আমরা বাড়িতে নিয়ে আসি এবং পরবর্তীতে একটি হুজুরের কাছে নিয়ে আমার বোনকে দেখাই। আমরা যে হুজুরের কাছে নিয়ে গিয়েছিলাম সে হুজুরটি দেখে বলল, ওর উপরে একটি ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে আর এই চিকিৎসা আমার দ্বারা সম্ভব নয়, আপনারা চাইলে বড় কোনো হুজুরকে দেখাতে পারেন। তো আমরা বাড়িতে নিয়ে আসি এবং আরো বড় বড় হুজুরকে দেখানোর জন্য সন্ধান করতে থাকি।
ঠিক তেমনি আরো একটি হুজুরকে আমরা পাই। সেই হুজুরের কাছে নিয়ে গিয়ে আমরা সব ঘটনা খুলে বলি। তিনি আমাদের সব ঘটনা শুনে আমাদের কাছে একদিন সময় নেন। পরবর্তী দিনে তার কাছে গেলে তিনি আমাদের একটি ভয়ঙ্কর তথ্য দেন। তিনি জানান আমার বোনের উপরে একটি ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে, আর এই কালো জাদুটি কোনো মানুষের দ্বারা হয়নি। এই কালো জাদুটি মূলত একটি পিশাচ শ্রেণীর জিনি করেছে। এই জিনটি শুধুমাত্র রক্ত খেয়ে তার শক্তি বৃদ্ধি করে। আমার বোন যখন তাল গাছের নিচে তাল কুড়াতে গিয়েছিল, তখন ওই পিশাচ শ্রেণীর জিনটি তাকে বিভিন্নভাবে নিয়ে যেতে চেষ্টা করেছিল। কয়েকবার চেষ্টার পরে যখন দেখতে পেল ওই মেয়েটিকে এই পিশাচ নিয়ে যেতে পারছে না, তখন কোন একটি দিনে সে পানির নিচ দিয়ে এসে তার পা থেকে কিছু পরিমাণ রক্ত নিয়ে নেয়, আর এই রক্তের মাধ্যমে তার উপরে কঠিন এক কালো জাদু করে। এখন অনেক সময় চলে গিয়েছে, আপনার বোনকে আর বাঁচানো সম্ভব নয়। সে যেটা পছন্দ করে, যা করতে চায় তাই করতে দিন, কারণ তাকে আর বাঁচানো সম্ভব নয়। আর এই পিশাচ তার রক্ত খেয়ে খেয়েই তার শক্তি বৃদ্ধি করবে এবং আপনার বোন এক সময় মারা যাবে। এই কথাটি শোনার পরে বাড়ির প্রত্যেকটি লোক কান্নায় ভেঙে পড়েন এবং তারা বাড়িতে নিয়ে আসেন। এবং এরপরেই তাদের বোনকে ওই গ্রামের বাড়ি থেকে ঢাকায় নিয়ে আসা হয়। তারা ভেবেছিল হয়তো বা দূরে থাকলে তাদের বোন সুস্থ হয়ে যাবে, কিন্তু ঢাকায় আনার পরেও আমার বোন বিভিন্নভাবে বিভিন্ন কষ্টের মধ্যে দিন পার করছিল, আর এক সময় এই কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। এই ঘটনাগুলি ওই হুজুর শোনার পরে তিনি বিষয়টি বুঝতে পারল এবং ওই হুজুরের কাছে থাকা ভালো জিনের মাধ্যমে ওই লাশটি আনার চেষ্টা করল। লাশের সঙ্গে আসা ওই দুই ভাই, ড্রাইভার এবং ওই দোকানদাররা দেখতে পেল ওই হুজুরটি আকাশের দিকে তাকিয়ে যেন কার সাথে কথা বলছে। কিছুক্ষণ পরেই ওই দুই ভাই, অ্যাম্বুলেন্স ড্রাইভার এবং দোকানদার একটি বিষয় দেখতে পান। তারা দেখতে পায় ওই লাশটি এখন একা একাই শূন্যে ভেসে ওই অ্যাম্বুলেন্সের কাছে গিয়ে ভিতরে চলে গেল। এরপর ওই হুজুরটি বলে উঠল, এই পিশাচ জিনগুলোই চাচ্ছিল আপনার বোনকে কোনো উপায়ে নিয়ে যেতে, কিন্তু তারা নিয়ে যেতে পারেনি। আপনারা ভোর না হওয়া পর্যন্ত এখান থেকে যাবেন না। লাশের সঙ্গে থাকা ওই দুই ভাই এই বিষয়গুলি দেখে ওই হুজুরকে বলল, দয়া করে আপনি আমাদেরকে একটু পৌঁছে দিয়ে আসেন। লাশের সঙ্গে এত বড় বড় সমস্যা হওয়ার কারণে ওই হুজুরটিও রাজি হয়ে যান এবং ওই লাশের সঙ্গেই ভোরবেলায় তাদের বাড়িতে যান। লাশ দাফনের পরে ওই হুজুরটি আরো একটি কথা তাদের ওই ভাইদেরকে বলে, এই লাশ দাফন করা হয়েছে বলেই যে এর সমস্যা শেষ হয়ে গিয়েছে তা না। আপনারা অন্তত পক্ষে একদিন এই লাশটি পাহারার ব্যবস্থা করুন, কারণ ওই শক্তিশালী পিশাচ জিনটি চাইলে এখনো এই লাশটি নিয়ে যেতে পারে। তাই আপনারা একটা দিন এই লাশটি পাহারার ব্যবস্থা করুন। আশা করছি এরপরে আর কোনো সমস্যা হবে না। এই বলে ওই হুজুর এবং ড্রাইভার ওখান থেকে বিদায় নিয়ে চলে যায়। এরপরে আর কি ঘটনা ঘটেছিল তারপরে আর জানা যায়নি। যেহেতু আমি আগে বলেছিলাম মানিক ড্রাইভারের বাড়ি ওই লাশের বাড়ির থেকে পাশের একটি গ্রামে, তাই কোনো একদিন মানিক ড্রাইভার যখন তাদের গ্রামের বাড়িতে যায়, তখন ওই লাশটির কথা মনে পড়ে এবং ওই বাড়িতে তিনি যান। যাওয়ার পরে ওই ভাইদেরকে পান এবং ওই ভাইদেরকে বলেন, এরপরে আপনাদের সাথে কি আর কোনো ঘটনা ঘটেছিল ওই লাশটি দাফন করার পরে? তখন ওই ভাইটি বলে ওঠে, আপনারা চলে যাওয়ার পরে আমরা লাশ পাহারা দেওয়ার ব্যবস্থা করি। আমরা দুই ভাই সহ আরো কয়েকজন মিলে আমরা পাহারা দিচ্ছিলাম। যেহেতু বৃষ্টির সময় ছিল, সেহেতু রাত্রের বেলায় প্রচন্ড পরিমাণে বিদ্যুৎ চমকাতে থাকে এবং ঝড় শুরু হয়।
এর জন্য অনেকে চলে গেলেও আমরা দুইজন পাহারা দিচ্ছিলাম। এরপর দেখতে পেলাম সেই লম্বা মানুষটির মতো ওই অবয়বটি কবরের চারদিকে ঘোরাফেরা করছে এবং কোন একটি বিশ্রী ভাষায় কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু কোনো একটি অজানা শক্তি তাকে এই কবরের ভিতরে আসতে দিচ্ছিল না। আমরা দুই ভাই মিলেই এই জিনিসটি দেখতে পাচ্ছিলাম এবং একটা সময়ে সেই জিনিসটিকে আর দেখতে পাইনি এবং এরপরেও আর আমাদের সাথে কোনো ঘটনা ঘটেনি। পরবর্তীতে মানিক ভাই এই ঘটনাগুলি শুনে চলে আসেন। তো এই ছিল আজকের ঘটনা। অ্যাম্বুলেন্স নিয়ে, মৃত লাশ নিয়ে আসলে কত রকমেরই ঘটনা ঘটে। এগুলো না শুনলে হয়তো আমরা জানতেই পারতাম না লাশ কেন্দ্রিক এত রকমের ঘটনা ঘটতে পারে। প্রিয় লিসেনার্স, ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আমাদেরকে ঘটনা পাঠাতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেসে ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutervoybd@gmail.com। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন সবুজ ভাই। ওনার বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার যুগনিদহ গ্রামে। আর এই ঘটনাটি আজ থেকে প্রায় 2 বছর আগে ঘটেছিল। ঘটনাটি যে সময় ঘটে সে সময়টি ছিল বর্ষার শুরুর মুহূর্তে। তাদের পার্শ্ববর্তী একটি গ্রামে বিশাল একটি বিল ছিল। এই বিলে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যেত। তো ঘটনার দিনে সবুজ ভাই এবং তার এক বন্ধু মিলে চিন্তা করলো আজকে রাতে তারা মাছ মারতে যাবে। তো যেই কথা সেই কাজ, তারা রাত্রির বেলা খাওয়া দাওয়া শেষ করে মাছ মারার উদ্দেশ্যে 2 বন্ধু রওনা দিল। তখন রাত 10টা। তারা গিয়ে দেখতে পেল বেশ কিছু মানুষ তাদের মতো মাছ মারতে এসেছে। তারা মাছ মারতে শুরু করলো এবং অল্প সময়ের মধ্যে বেশ ভালো পরিমাণ মাছও পেল। ঘন্টা 2 মাছ মারার পরে এই সবুজ ভাই তাদের বন্ধুকে বলে উঠল, চল আজকে চলে যাই, অনেকই তো মাছ মারলাম, পরে অন্য কোনো সময় আবার মাছ মারতে আসব। এই বলে যখন তারা রওনা দিবে ঠিক ওই মুহূর্তে তারা দেখতে পেল একটি বিশাল টাইপের শোল মাছ তাদের পাশ দিয়ে নড়াচড়া করছে। তাদের ওই বিলে পানি ছিল হাঁটু থেকে অনেক কম। এইটুকু পানির মধ্যে এত বড় একটি মাছ নড়াচড়া দেখে তাদের ওই মাছ মারার আরেকটু ইচ্ছা জাগলো। তারা চেষ্টা করছিল ওই মাছটিকে ধরার, কিন্তু কোনোভাবেই ওই মাছটিকে তারা ধরতে পারছিল না। কিন্তু তারা আবারও দেখতে পেল ওই মাছটি ঘুরে ঘুরে তাদেরই সামনে বারবার চলে আসছে। এবার প্রচন্ড পরিমাণে ওই মাছটি ধরার একটি ইচ্ছা বা শখ সৃষ্টি হলো এই সবুজ ভাইয়ের। সবুজ ভাই এবার চিন্তা করলো তার হাতে থাকা একটি লাঠি দিয়ে এই মাছটিকে আঘাত করবে। এই চিন্তা করে তার হাতে থাকা একটি লাঠি দিয়ে এই মাছটিকে সজোরে আঘাত করে। তিনি এবং তার বন্ধু স্পষ্টই দেখতে পান এই মাছটি মাথায় এই আঘাতটি খুব গুরুতরভাবে লেগেছে। এরপরে ওই মাছটি ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারা ওই মাছটিকে আর তখন খুঁজে পায় না। তারা যেহেতু সেদিন অনেক মাছ শিকার করেছিল, তাই তাদের মনে কোনো দুঃখও ছিল না যে এই মাছটি ধরতে পারলাম না বলে। তারা কোনো ঝামেলা ছাড়াই বাড়িতে চলে আসতে পারল। সেদিনের রাত পার হওয়ার পর আরেক দিন ওই সবুজ ভাই এবং তার সেই বন্ধু মিলে দিনের বেলা একটি প্ল্যান করলো, আগামীকাল আমরা ভোরবেলায় মাছ শিকার করতে যাব। আর ভোরবেলায় গেলে কম সময়ের মধ্যে অনেক মাছ শিকার করতে পারবো। তারা বাড়িতে চলে যায় এবং খুব সকালেই ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পরে ভোরবেলা সবুজ ভাইয়ের সেই বন্ধুটি এসে সবুজ ভাইকে ডাক দেয়, এই সবুজ, চল মাছ মারতে যেতে হবে, উঠে পড়, সকাল হয়ে যাচ্ছে। তো এই কথা শুনে সবুজ ভাই দ্রুতই উঠে পড়ে এবং মাছ শিকারের যে জিনিসগুলি রয়েছে সেগুলি নিয়ে সবুজ ভাই
দ্রুত বের হয়ে আসে। বের হয়েই তার বন্ধুকে দেখতে পায় সে সামনের দিকে হেঁটে যাচ্ছে। সবুজ ভাই তার বন্ধুকে উদ্দেশ্য করে বলে, কিরে এত দ্রুত যাচ্ছিস কেন, একটু ধীরে ধীরে চল। সবুজ ভাই তার ওই বন্ধুকে আবারও ডাক দিয়ে বলল, এত জোরে যাচ্ছিস কেন, একটু আস্তে চল। তখন শুধুমাত্র একবার তার বন্ধু বলে ওঠে, সকাল হয়ে যাচ্ছে, দ্রুত আয়। তো এক সময় তারা বিলের মধ্যে চলে যায়। বিলের মধ্যে গিয়ে সবুজ ভাই বেশ অবাক হয়ে যায়, কারণ তিনি দেখতে পায় বিলের মধ্যে তারা দুজন ব্যতীত আর কেউ নেই। পুরো বিলের মধ্যে শুধুমাত্র তারা দুজনেই। সবুজ ভাই যতটা অবাক হয়েছিল তার চেয়ে বেশি খুশি হয়েছিল, কারণ এই বিলের মধ্যে শুধুমাত্র তারা দুজনই রয়েছে, তাই খুব সহজেই তারা অনেক মাছও শিকার করতে পারবে। তারা দুজন বেশ ভালো পরিমাণেই মাছ শিকার করতে পারছিল। কিন্তু সবুজ ভাই একটি বিষয় লক্ষ্য করেন, অন্যান্য দিন তার বন্ধু যেমন অনেক কথা বলে তার পাশে থেকে মাছ শিকার করে, আজকে কেন জানি তার বন্ধু কোনো কথা না বলে সামনের দিকে একটু বেশি পানির মধ্যে গিয়ে মাছ শিকার করছে। এরপরে সবচাইতে ভয়ঙ্কর যে দৃশ্যটি সবুজ ভাই দেখতে পান, তা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। তিনি দেখতে পান সবুজ ভাইয়ের রূপে যে বন্ধুটি এসেছিল তার সাথে, তিনি কাঁচা মাছ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই দৃশ্যটি দেখে সবুজ ভাই প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে ওঠে এবং চিন্তা করে, মাছ শিকার করতে গেলে অনেক সময় অনেক ভৌতিক ঘটনা অনেকের সাথে ঘটে যায়, আমার সঙ্গে কি এমন কিছু ঘটছে? এই কথাটি ভেবে তিনি চারদিকে একটু দেখার চেষ্টা করে আর কেউ আছে কিনা। তিনি তখনও দেখতে পায় চারিদিকে কোনো মানুষ নেই। পুরো বিলের মধ্যে তারা দুজন ছাড়া আর কেউই নেই। এবার সবুজ ভাই বুঝতে পারেন তার সঙ্গে খারাপ কোনো কিছু ঘটে যাচ্ছে। এই কথাটি ভেবে সে উপর দিকে উঠে আসার চেষ্টা করছিল। ঠিক তখনই তার বন্ধুর রূপে থাকা সেই জিনিসটি তার বন্ধুর মতো করেই বলে ওঠে, কিরে তুই কোথায় যাচ্ছিস, আরো কিছু মাছ শিকার করি তারপরে যাই। তো সবুজ ভাই বলল, মাছ তো অনেকই মারলাম, এত মাছ দিয়ে কি হবে। তখন ওই জিনিসটি মুহূর্তের মধ্যেই একটি ভয়ঙ্কর দানবের আকৃতি ধারণ করে তাকে বলল, কেন তুই কালকে যে মাছটিকে আঘাত করেছিলি সেই মাছটি মারবি না, সেই মাছটি নিয়ে যাবি না? সবুজ ভাই এই দৃশ্যটি দেখে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে উঠল এবং ওই দানব আকৃতির ওই পিশাচটি তাকে বলে উঠল, তুই সেদিন যে মাছটিকে আঘাত করেছিলি সে আর কেউ নয়, সে ছিলাম আমি। তুই আমার মাথায় আঘাত করেছিলি, আমি কি তোকে এমনিতেই ছেড়ে দিব? আজকে তোর শেষ দিন। এই বলে ওই দানবটি সবুজের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং সবুজ ভাইকে পানিতে চুবাতে থাকে। এরকম বেশ কিছু সময় যাবার পরে সবুজ ভাই জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফেরার পরে সবুজ ভাই তার নিজের বাড়িতে তাকে দেখতে পান। আর গ্রামের মানুষরা যখন সবুজ ভাইকে বলে, তুমি ওখানে কি করছিলে, তখন সবুজ ভাই সমস্ত ঘটনাগুলি খুলে বলল। এরপর একটি হুজুরের কাছে সবুজ ভাইকে নেওয়া হলে সবুজ ভাই সমস্ত ঘটনা হুজুরকে খুলে বলল। হুজুর বুঝতে পারল এটি কোনো খারাপ পিশাচ জিন। হুজুরটি তখন সবুজ ভাইকে বলল, আপনি যখন ওই মাছটিকে আঘাত করেছিলেন, মূলত ওই মাছটি কোনো সাধারণ মাছ ছিল না, ওটি ছিল সেই পিশাচ জিন। তাকে আঘাত করার কারণেই সে আপনার বন্ধুর রূপ নিয়ে আপনাকে সেই বিলের মধ্যে নিয়ে গিয়েছিল এবং চেয়েছিল আপনাকে পানিতে ডুবিয়ে মারতে। আল্লাহর রহমতে আপনি বেঁচে গিয়েছেন এবং রাত বিরাতে যখনই মাছ শিকার করতে যাবেন বেশ সাবধানতার সাথে মাছ শিকার করবেন। এরপর সবুজ ভাই বেশ কিছুদিন জ্বরে আক্রান্ত ছিল, তারপর তিনি সুস্থ হয়ে যান। তো এটি ছিল মাছ শিকারের একটি ভয়ানক ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের প্রতিটি ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।
আমরা চাই না এই ধরনের ঘটনা কারোর সাথে ঘটুক। যাদের সঙ্গে এই ধরনের ঘটনাগুলো ঘটে শুধুমাত্র তারাই বুঝতে পারে এই ঘটনাগুলোর ভয়াবহতা কতটা বেশি। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আব্দুল্লাহ আল হেলাল। উনি একটি সরকারি হসপিটালের ল্যাব টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। সঙ্গত কারণে ওনার হসপিটালের নামটি আমরা প্রকাশ করতে পারছি না। ওনার হসপিটালটি ছিল তাদের গ্রামের বাড়ি থেকে প্রায় 70 কিলোমিটার দূরে। উনি প্রতি বৃহস্পতিবার ডিউটি শেষ করে সন্ধ্যার দিকে বাড়িতে আসতো এবং শনিবার ভোরের দিকে আবার তার কর্মস্থলে রওনা দিত। তো কোনো একদিন রাতে তার ডিউটি শেষ করতে করতে অনেক বেশি রাত হয়ে গিয়েছিল। তার হসপিটাল থেকে বের হতে হতে রাত 9টা বেজে যায়। যেহেতু ওই রাস্তাতে কোনো ডাইরেক্ট গাড়ি চলাচল করতো না, সিএনজি এবং অটোরিকশার মাধ্যমেই ওই রাস্তা পার করে তাদের বাড়িতে আসতে হতো। এর জন্য তার সময়ও লেগে যেত অনেক বেশি। এক সময় সে তার গ্রামের এলাকাতে চলে আসে। তাদের বাড়ির বিবরণটি একটু দিয়ে নিচ্ছি। তাদের বাড়ির আশেপাশের একটি বিবরণ দিয়ে নিচ্ছি। গাড়ি থেকে নেমে 5-10 মিনিটের একটি মাটির রাস্তা তাকে হেঁটে যেতে হতো। তাদের বাড়ির আশপাশের জায়গাটি একটু ভয়ানক ছিল। এর আগেও অনেকের সাথে অনেক ধরনের ভৌতিক ঘটনা ঘটেছিল। তাদের গ্রামের বাড়িটি ছিল শহর থেকে অনেকটা ভিতরে, তাই রাস্তাঘাটে কোনো মানুষজন ওই সময় ছিল না। সে যখন বাড়ির অনেকটা কাছাকাছি চলে এসেছিল, তখন তিনি বাড়ির পাশে থাকা একটি পুকুরে কারোর গোসল করার শব্দ পান। তিনি দেখতে পান অনেক সুন্দর একটি মেয়ে ওই পুকুরে গোসলছে। তিনি অবাক হয়ে যান যে এই শীতের রাত্রের বেলায় ভয়ানক জায়গাতে একটি মেয়ে কি করে গোসল করতে পারে। তিনি এই কথাটি চিন্তা করতে করতেই পুকুরে থাকা ওই মেয়েটি তাকে ডাকতে থাকে। আর ঠিক তখনই আব্দুল্লাহ আল হেলাল বুঝতে পারে এটি স্বাভাবিক কোনো জিনিস নয়। আব্দুল্লাহ আল হেলাল প্রচন্ড সাহসী একজন মানুষ ছিলেন। তিনি রাত বিরাতে অনেক ভয়ানক জায়গাতেও যেতে পারতেন। তাই এই ভয়ানক বিষয়টি তার কাছে খুব একটি ভয়ের কারণ হয়ে দাঁড়ায়নি। তিনি বুঝতে পারল এটি কোনো মানুষ নয়, এটি কোনো জিন। আব্দুল্লাহ আল হেলাল ওই জিনিসটিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই যে কাজ ওখানে করছিস সেটাই কর, আমি জানি তুই মানুষ নয়। এই কথাটি বলার পর আব্দুল্লাহ আল হেলাল দেখতে পেল ওই জিনিসটি একটি বানরের আকৃতি ধারণ করে পানির মধ্যে মিলিয়ে গেল। এরপর আর কিছু দেখা যাচ্ছিল না এবং আব্দুল্লাহ আল হেলাল সুস্থভাবে বাড়িতে চলে আসে। এটি ছিল ঘটনা। আব্দুল্লাহ আল হেলালের সাথে আরো বেশ কিছু ঘটনা ঘটেছে। পরবর্তীতে উনি আমাদেরকে পাঠাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আজকের ঘটনা এতটুকুই। ঘটনাগুলি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রতিটি ভিডিওতে আপনারা লাইক করবেন, আপনাদের মতামতগুলি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আমাদেরকে ঘটনাও পাঠাতে পারেন। আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলি আমাদের ইমেল অ্যাড্রেসে পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhuterbhai@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে আপনাদের ঘটনাগুলি পাঠাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।